সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের আলো, এই আলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো, প্রথমেই লিখেছে প্রাত্যহিক জীবনে আলো সংক্রান্ত বিভিন্ন ঘটনা ও আলোর সরলরৈখিক গতি। অর্থাৎ আমাদের জীবনে প্রতিদিনই কিন্তু আলোর একটা বিরাট ভূমিকা আছে এবং আলো যে সরল রেখায় চলে সেটা কিন্তু তার ধর্ম। দিনের বেলায় আমরা ঘরের ভেতর সব কিছু দেখতে পাই, খাট, আলমারি, চেয়ার, টেবিল সব কিছু, কিন্তু যখন রাত্রি নেমে আসে তখন ঘরের ভিতর যদি আলো না ঢোকে, যদি কোনো বাইরের থেকে চাঁদের আলো বা রাস্তার আলো জানলা দিয়ে যদি ঘরে না ঢুকতে পারে, সেক্ষেত্রে কি আমরা কিছু দেখতে পাই বলো? আমরা কিছু দেখতে পাই না। আন্দাজে তখন ঠাহর করে চলতে হয়। ধরো হঠাৎ করে কারেন্ট অফ হয়ে গেল, সেক্ষেত্রে আমরা ঘরের মধ্যে কিচ্ছু দেখতে পাবো না। কিন্তু যদি সেই সময় হঠাৎ করে একটা জোনাকি পোকা যদি কোনোভাবে ঘরে ঢুকে পড়ে, তাহলে কিন্তু সেটাকে আমরা অবশ্যই দেখতে পাবো, কারণ জোনাকি পোকাটার থেকেই আলো বেরোচ্ছে, অর্থাৎ সে একটা আলোক উৎস বলা যেতে পারে। তাহলে দেখো, কিছু কিছু বস্তু আছে যাদের নিজস্ব আলো আছে, অর্থাৎ এই বস্তুগুলো থেকে আলো নির্গত হয়। এই বস্তুগুলোকেই বলা হয় সপ্রভ বস্তু বা আলোক উৎস, অর্থাৎ এর থেকে আলো নির্গত হয়। যেমন দেখো, তোমরা সূর্য, তারা, জোনাকি পোকার কথা আমরা এর আগেও বলেছি, জোনাকি পোকা, তার থেকে আলো নির্গত হচ্ছে, অর্থাৎ এগুলোকে বলা হচ্ছে সপ্রভ বস্তু। আর অপ্রভ বস্তু কাকে বলে? যে বস্তুগুলোর নিজস্ব আলো নেই সেই বস্তুগুলোকে অপ্রভ বস্তু বলে। যেমন দেখো, অন্ধকার ঘরের মধ্যে তুমি তোমার খাট বা চেয়ার, টেবিল কিছু দেখতে পেয়েছিলে? কিছু দেখতে পাওনি, কারণ তার থেকে কোনো আলো নির্গত হচ্ছিল না। তার উপর যখন আলো পড়ে, আলো এসে যখন তার উপর প্রতিফলিত হয়, তখনই কিন্তু আমরা সেই জিনিসটা দেখতে পাই। এই আলোর উৎসটা যদি আকারে খুব ছোট হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা তাকে বলি বিন্দু উৎস। তাহলে আলোর উৎস যদি খুব ছোট হয়, সেক্ষেত্রে আমরা তাকে কী বলবো? বিন্দু উৎস। বিন্দু উৎস কীভাবে তৈরি করা যায়? একটা টর্চের আলোর সামনে একটা কালো কার্ডবোর্ড রেখে ওই বোর্ডের গায়ে পিন দিয়ে একটা ছোট্ট ছিদ্র করে দেওয়া হলো। ওই ছিদ্র দিয়ে যখন আলো বেরিয়ে আসবে, তখন ওই ছিদ্রটিকেই বিন্দু আলোক উৎস বলে ভাবা যেতে পারে। যদি তুমি খুঁটিয়ে বিচার করো, তাহলে কিন্তু এই যে কার্ডবোর্ডের ছিদ্র দিয়ে যে বিন্দু উৎসটা আমরা পাচ্ছি এদিকে, সেটা কিন্তু বিশুদ্ধ অর্থে কিন্তু বিন্দু উৎস নয়, কারণ সেখানেও কিন্তু আলো সরলরেখায় অনেকগুলো রশ্মি সেই বিন্দু দিয়েও কিন্তু যাচ্ছে। তাহলে আমরা বিন্দু আলোক উৎস সম্বন্ধে একটা ধারণা পেলাম। কিন্তু এই বিন্দু আলোক উৎসের চেয়ে আকারে যে বড় আলোক উৎস, সেই বড় আলোক উৎসকে কী বলা হয়? বিস্তৃত আলোক উৎস। অর্থাৎ বিন্দু আলোক উৎসের চেয়ে আকারে বড় আলোক উৎসকেই বলা হচ্ছে বিস্তৃত আলোক উৎস। যেমন দেখো, টর্চ, সূর্য, বৈদ্যুতিক বাল্ব, এগুলোকে বলা হচ্ছে বিস্তৃত আলোক উৎস। বায়ু, স্বচ্ছ কাঁচ আর জল। বায়ু একটা মাধ্যম, আমরা তো বায়ু সমুদ্রে বাস করছি। আর স্বচ্ছ কাঁচ, যার মধ্যে দিয়ে আলো প্রবেশ করতে পারে। জলের মধ্যে দিয়েও কিন্তু আলো প্রবেশ করতে পারে। এইগুলিকে কি বলা হয়? এই সব বস্তুগুলোকে বলা হয় স্বচ্ছ বস্তু বা স্বচ্ছ মাধ্যম। তাহলে স্বচ্ছ বস্তু বা স্বচ্ছ মাধ্যম কোনগুলোকে বলে? বায়ু, স্বচ্ছ কাঁচ ও জল, অর্থাৎ যেগুলির মধ্যে দিয়ে আলো প্রবেশ করতে পারে। এই ধরনের বস্তুর মধ্যে দিয়ে আলো কিন্তু সহজেই যাতায়াত করতে পারে। আবার দেখো, কাঠ, দেয়াল, লোহা, এইগুলির মধ্যে দিয়ে কিন্তু এইসব বস্তুর মধ্যে দিয়ে আলো একেবারেই চলাচল করতে পারে না। এদেরকে বলা হয় অস্বচ্ছ বস্তু বা অস্বচ্ছ মাধ্যম। কখনো দেখেছো যে দেয়ালের মধ্যে দিয়ে আলো এক পাশ থেকে আরেক পাশে গিয়েছে? সেটা সম্ভব নয়। তাহলে এইগুলোকে বলা হচ্ছে অস্বচ্ছ বস্তু বা অস্বচ্ছ মাধ্যম। আবার দেখো, কিছু কিছু জিনিসের মধ্যে দিয়ে আলো হালকা প্রবেশ করতে পারে। যেমন দেখো, ঘষা কাঁচ বা কুয়াশা বা ট্রেসিং পেপার, এই সব বস্তুগুলোর মধ্যে দিয়ে আলো যাতায়াত করতে পারে, কিন্তু ভালোভাবে কিন্তু এদের মধ্যে দিয়ে যাতায়াত করতে পারে না। সেই জন্যই এই সমস্ত বস্তু বা মাধ্যমকে কী বলা হয়? ঈষৎ স্বচ্ছ বস্তু বা ঈষৎ স্বচ্ছ মাধ্যম। অর্থাৎ এখানে আমরা তিনটে কি পেলাম? তিনটে মাধ্যম বা তিনটে বস্তু। কি কি? একটা স্বচ্ছ বস্তু বা স্বচ্ছ মাধ্যম, একটা অস্বচ্ছ বস্তু বা অস্বচ্ছ মাধ্যম, আর একটা হচ্ছে ঈষৎ স্বচ্ছ বস্তু বা ঈষৎ স্বচ্ছ মাধ্যম। তাহলে কি আলো চলাচল করতে অবশ্যই কোনো মাধ্যমের প্রয়োজন হয়? না,
কারণ দেখো কোনো মাধ্যম ছাড়াও আলো চলাচল করতে পারে। সূর্য থেকে যে আলো পৃথিবীতে আসে, সূর্য থেকে তো পৃথিবীতে আলো আসে, সেই পৃথিবীর যে সূর্য পৃথিবীর মধ্যে একটা বিরাট অংশে কিন্তু কোনো মাধ্যম নেই, তবু প্রতিদিন সূর্য থেকে আলো পৃথিবীতে এসে পৌঁছয়। অর্থাৎ আলো কিন্তু প্রবেশ করে, সেখানে কোনো মাধ্যম না থাকলেও সেখান দিয়ে আলো চলাচল করতে পারে, বা আলো সে বিনা মাধ্যমেও কিন্তু আলো চলাচল করতে পারে। তাহলে দেখো আলোর সরল রৈখিক গতি আছে, এটা আমরা আগে জেনেছি। অর্থাৎ আলো সরল রেখায় চলাচল করে। তাহলে দেখো আলো যদি সরল রেখায় চলাচল করে তাহলে আমরা কি আলোকে দেখতে পাই? না, আমরা আলোকে দেখতে পাই না। আলো কি? আলো হলো এক রকমের শক্তি, এমন শক্তি যেটা কোনো বস্তুতে প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়লে বস্তুটিকে আমরা দেখতে পাই। কোনো বস্তুকে আমরা তখনই দেখতে পাবো, কোনো বস্তুকে আমরা তখনই দেখতে পাবো যখন সেই বস্তু থেকে আলো এসে আমাদের চোখে পড়বে, আর তবেই কিন্তু সেই বস্তুটাকে আমরা দেখতে পাবো। তাহলে এটা হচ্ছে বলা যায় একটা শর্ত। আমরা একটা বস্তুকে আমরা কীভাবে দেখব? কারণ সেই বস্তুর ওপর আলো এসে পড়তে হবে। সেই বস্তুর উপর যদি আলো এসে পড়ে এবং সেই আলো এসে আমাদের চোখে পড়তে হবে, তবেই সেই বস্তুকে দেখা সম্ভব। আলো যে সরলরেখায় চলাচল করে সেটার একটা পরীক্ষা। এটা একটা সোজা নল নিয়ে আমি যদি আলোটাকে দেখতে চাই তবেই আমি কিন্তু দেখতে পাবো, কিন্তু বাঁকা নল নিয়ে বা বাঁকা পাইপ নিয়ে আমি কিন্তু আলোটাকে দেখতে পাবো না। তার কারণ আলো সরলরেখায় চলাচল করে, আর এটাই হচ্ছে আলোর একটা ধর্ম। আলোর চলার পথকে, আলো যে পথে চলে সেই চলার পথকে তীর চিহ্নযুক্ত যে কাল্পনিক সরলরেখা দিয়ে বোঝানো হয় তাকেই কিন্তু আলোকরশ্মি বলে। তাহলে আলোকরশ্মি কাকে বলে? আমরা লিখতে পারি আলোর চলার পথকে তীর চিহ্নযুক্ত যে কাল্পনিক সরলরেখা দিয়ে বোঝানো হয় তাকে আলোকরশ্মি বলে। একটি আলোকরশ্মি বলে কিন্তু বাস্তবে কিছু নেই, কিন্তু আমরা একটি আলোকরশ্মিও আঁকবো বা আমাদের বোঝার ক্ষেত্রে আমরা সেটা তৈরি করব। একসঙ্গে অসংখ্য আলোকরশ্মিকে কী বলা হয়? আলোকরশ্মিগুচ্ছ। এই আলোকরশ্মিগুচ্ছ সাধারণত কয় ধরনের? 3 ধরনের হয়। দেখো, সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ, সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ, অপসারী অর্থাৎ একটা বিন্দু থেকে যখন আলো চারিদিকে ছড়িয়ে পড়ছে এটাকে অপসারী আলোকরশ্মিগুচ্ছ বলে। আর একটা অভিসারী অর্থাৎ আলোর অনেকগুলি রশ্মি বা রেখা যখন একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে তখন সেটাকে বলছে কি? অভিসারী আলোকরশ্মিগুচ্ছ। তোমরা এই ছবিটা ভালো করে একটু খেয়াল করো। দেখো, এদিকে যদি একটা আলোক উৎস থাকে তাহলে সেই আলোক উৎসের সামনে একটা ছবি বা একটা অস্বচ্ছ বস্তু। তাহলে আলোক উৎসের সামনে যদি কোনো অস্বচ্ছ বস্তু যদি তুমি রাখো বা অস্বচ্ছ বস্তু থাকে তবে কী হবে? দেখো, বস্তুটার ঠিক পেছন দিকে অন্ধকারাচ্ছন্ন একটা স্থানের সৃষ্টি হবে। তাহলে এদিকে আলোক উৎস, এদিকে একটা বস্তু, এবং সেই বস্তুটা রাখার ফলে বা এখানে হাত রাখা হয়েছে, এর ফলে এর পেছন দিকে একটা অস্বচ্ছ বা অন্ধকারাচ্ছন্ন একটা স্থানের সৃষ্টি হবে। এটাকেই বলছে এই বস্তুর ছায়া বা প্রচ্ছায়া। তাহলে ওই গাঢ় অন্ধকার অংশটাই হলো ছায়া বা প্রচ্ছায়া। আর এই প্রচ্ছায়াকে ঘিরে থাকা আবছা, চারিদিক দিয়ে একটা আবছা অন্ধকার অংশ থাকে, সেটাই হলো উপচ্ছায়া। এই প্রচ্ছায়া আর উপচ্ছায়া, উপচ্ছায়া হচ্ছে প্রচ্ছায়ার চারিদিকে আবছা একটা অন্ধকার অংশ, সেটাই হলো উপচ্ছায়া। আলোক উৎস, এখানে দেখো এদিকে যে আলোক উৎস যদি বড় হয়, আলোক উৎস বড় হলে প্রচ্ছায়া আর উপচ্ছায়া দুটোই গঠিত হয়। এখানে দেখো আলোক উৎস বড়, সেই জন্য হাতের যে প্রচ্ছায়া এবং উপচ্ছায়া দুটোই গঠিত হয়েছে। আবার যদি উৎসবিন্দু অর্থাৎ আলোর উৎসবিন্দু, আলোর উৎস যদি বিন্দু উৎস হয়, আলোর উৎস যদি বিন্দু উৎস তৈরি করা হয়েছে এখানে মোমবাতি দিয়ে একটা কার্ডবোর্ডে ছোট্ট ছিদ্র করে, এখানে আলোর উৎস হচ্ছে বিন্দু উৎস করা হয়েছে। যদি বিন্দু উৎস হয় বা ছোট উৎস হয় তখন কিন্তু
উপচ্ছায়া গঠিত হয় না। দেখো উপচ্ছায়া গঠিত হয়নি, শুধুই ছায়া। এবং দেখো ছায়াটা খুব সুন্দর একটা ছায়া তৈরি হয়েছে, একদম নিখুঁত। এখানে কিন্তু পাশ দিয়ে যে উপচ্ছায়া সেটা কিন্তু তৈরি হয়নি। তাহলে আমরা বলতে পারি কি, আলোর উৎস বড় হলে প্রচ্ছায়া আর উপচ্ছায়া দুটোই গঠিত হয়। আলোর উৎস যদি বড় হয় তাহলে প্রচ্ছায়া উপচ্ছায়া দুটোই গঠিত হয়। আবার যদি আলোর উৎস যদি বিন্দু উৎস বা ছোট উৎস হয় তখন কিন্তু উপচ্ছায়া গঠিত হয় না, শুধু ছায়া বা প্রচ্ছায়া গঠিত হয়। আমরা এর আগে জেনেছি যে আলো সরলরেখায় গমন করে। আলো তো সরলরেখায় গমন করে, তাই জন্যই কিন্তু আলোর চলার পথে কোনো অস্বচ্ছ বস্তু ধরলে আলো বাধা পায়। তাহলে আলো যখনই বাধা পাচ্ছে তখন আর সামনে এগোতে পারছে না আলো। এই বাধা পাওয়ার ফলেই কিন্তু ছায়া বা প্রচ্ছায়া গঠিত হয়। তাহলে আমরা বলতে পারি যে আলো সরলরেখায় গমন করে বলেই বস্তুর ছায়া বা প্রচ্ছায়া গঠিত হয়। আলোক উৎস যদি বিন্দু উৎস হয়, আলোক উৎস যদি বিন্দু উৎস হয় তাহলেই কিন্তু বস্তুর ছায়া বা প্রচ্ছায়া তৈরি হয় বা গঠিত হয়। সেটা আমরা এখানে একটু দেখে নেব। এই ছবিটাই দেখো, ভালো করে খেয়াল করো। এ বি একটা অস্বচ্ছ বস্তু, একটা পাতা দিয়েছে, পাতার ছবি এঁকে দিয়েছে। তো এ বি অস্বচ্ছ বস্তু আর পি হচ্ছে একটা বিন্দু উৎস। ভালো করে খেয়াল করো, পি হচ্ছে একটা বিন্দু উৎস আর এ বি হচ্ছে একটা অস্বচ্ছ বস্তু যার ছায়াটা কিন্তু তৈরি হবে। তাহলে পি বিন্দু উৎস থেকে আসা আলোকরশ্মি গুচ্ছ দেখো এ বি এর ধার ঘেঁষে পি এ ওয়ান এবং পি বি ওয়ান পথে পর্দায় গিয়ে পড়েছে। এইভাবে কিন্তু এ পি বি একটা ফানেলের আকৃতির অংশে কোনো আলোকরশ্মি কিন্তু এই পর্দায় পৌঁছতে পারেনি। এ পি বি এই যে এই সোজা করে এই পি আলোক উৎস আর যেখানে বাধাটা পাচ্ছে এই সোজা করে যে আলোকরশ্মিগুচ্ছ, এই আলোকরশ্মিগুচ্ছ কিন্তু এই অংশটুকুতে কোনো রকম আলোকিত করতে পারেনি। বাকি যে আলোকরশ্মিগুচ্ছ অর্থাৎ এই এ বি যে বাধাটা, এর বাইরের যে আলোকরশ্মিগুচ্ছ সেগুলো কিন্তু পর্দাতে পৌঁছতে পেরেছে বা পর্দায় পৌঁছতে এরা কোনো বাধা পায়নি। তাহলে এর ফলে কী হচ্ছে দেখো, এই বাইরের অংশটুকু আলোকিত হয়েছে, কিন্তু যেটুকু আলো বাধা পেয়েছে তারা কিন্তু পর্দাতে পৌঁছতে পারেনি। ফলে এই অংশটুকুতে কিন্তু কোনো ছায়া, কোনো আলো পৌঁছতে পারেনি বলেই একটা ছায়া তৈরি হয়েছে। তাহলে এ ওয়ান বি ওয়ান এই অংশটুকুতে কি তৈরি হলো, বস্তুর ছায়া বা প্রচ্ছায়া। আমরা তো বিন্দু উৎস থেকে দেখলাম, এবার একটা বিস্তৃত আলোক উৎস থেকে আমরা দেখব কীরকমভাবে ছায়া বা প্রচ্ছায়াটা গঠিত হয়। এখানে বিস্তৃত আলোকরশ্মিগুচ্ছ, এখানে টর্চের একটা আলো নেওয়া হয়েছে। তাহলে পি কিউ বিস্তৃত একটা আলোক উৎস, এই আলোক উৎসকে অসংখ্য বিন্দুর আলোকের উৎসের সমষ্টি ধরা যেতে পারে। অর্থাৎ এখান থেকে অসংখ্য আলো বেরোচ্ছে বা আলোর রশ্মি বেরোচ্ছে। তো এই যে পি আর কিউ পুরোটা কিন্তু একটা বিস্তৃত গোল একটা আলোক উৎস। ভালো করে খেয়াল করো, দেখো পি বিন্দু থেকে আসা এ পি বি এই যে এই দুটো সরলরেখা দিয়ে যে আলোটা এখানে বাধা পাচ্ছে, এ পি বি ফাইনাল আকৃতির অংশে আলোকরশ্মিগুচ্ছ এই এ বি অংশে বাধা পাচ্ছে, তার ফলে কিন্তু এই আলোকরশ্মিগুচ্ছ কোনোভাবেই কিন্তু পর্দায় পৌঁছতে পারছে না। কারণ এই আলোকরশ্মিগুচ্ছ এ বি যে অস্বচ্ছ বস্তু, এই বস্তুতে বাধা পেয়ে জিএফ এই এতখানি অংশে কিন্তু একটা ছায়ার সৃষ্টি হয়েছে। আবার একই রকমভাবে দেখো কিউ বিন্দু থেকে যে আলোটা আসছে, কিউ বিন্দু থেকে আসা এ কিউ বি ফানেলের আকৃতির অংশ, এই যে এই আলোকরশ্মিগুচ্ছ কিন্তু কোনোভাবেই কিন্তু ই ও এদিকে এইচ অংশে কিন্তু অন্ধকার তৈরি করছে, কারণ এ বিতে বাধা পাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখো জিএইচ অংশে এই পি কিউ বিন্দু থেকে আসা কোনো আলোকরশ্মি কিন্তু এই জিএইচ অংশে এসে পৌঁছতে পারেনি, কারণ এ বিতে আলোটা বাধা পেয়েছে। এদিকে জিই অংশে
নিচের যে কিউ বিন্দু এখান থেকে কিন্তু কোনো আলো এসে পৌঁছতে পারেনি জিই অংশে। আবার এইচএফ অংশে দেখো এই পি বিন্দু থেকে কোনো আলো কিন্তু এই এইচএফ অংশে পৌঁছতে পারেনি, অর্থাৎ কিছু আলো পৌঁছেছে কিছু আলো পৌঁছায়নি, যার ফলে এখানে হালকা কিন্তু একটা অন্ধকারাচ্ছন্ন জায়গা তৈরি হয়েছে। এই কারণেই জিই ও এফএইচ এই যে গোল করে এই অংশে গঠিত হয়েছে কি উপচ্ছায়া, আর জিএইচ এই অংশে গঠিত হয়েছে প্রচ্ছায়া বা ছায়া।